আজ থেকে কার্যকর হচ্ছে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বর নীতিমালা। শিক্ষার্থীদের জামানত লাগবে না বলছে মার্কিন দূতাবাস। মালদ্বীপ হাই কমিশনে পোস্টাল ভোটদান পদ্ধতি বিষয়ক মতবিনিময় সভা। বৈধ করার প্রক্রিয়া কাজে লাগাতে প্রবাসীদের প্রতি আহ্বান। ট্রাম্প প্রশাসনের এক বছরে টালমাটাল বিশ্ব রাজনীতি। কঠোর অভিবাসন নীতিতে তটস্থ সব দেশ। চড়া শুল্কে অস্থির বাণিজ্য। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। আজ থেকে ব্যবসায়িক ও ভ্রমণ ভিসায় বাংলাদেশিদের জন্য ভিসা বর নীতিমালা কার্যকর করছে যুক্তরাষ্ট্র। ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যেসব বাংলাদেশি যুক্তরাষ্ট্রের B1 ও B2 ভিসার জন্য অনুমোদিত হবেন তাদের সর্বোচ্চ 15,000 মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত F বা M ভিসাধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বন্ড প্রযোজ্য হবে না। মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। আরও জানিয়েছে, ভিসা সাক্ষাতের আগে কোনোভাবেই বন্ড পরিশোধ করা যাবে না। তৃতীয় পক্ষের ওয়েবসাইটের মাধ্যমে অর্থ লেনদেনে প্রতারণার ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করা হয়েছে। পোস্টাল ব্যালট নিয়ে নানামুখী শঙ্কা রয়েছে। এই শঙ্কাগুলো মোকাবিলা করাই আসন্ন নির্বাচনের অন্যতম চ্যালেঞ্জ। মঙ্গলবার আগারগাঁও নির্বাচন কমিশনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনী আলোচনা শেষে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এদিকে মঙ্গলবার বিকেলে আসন্ন নির্বাচনের নিরাপত্তা ও নানাবিধ বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। পোস্টাল ডিপার্টমেন্টের 122 রকমের আইন কানুন। আমাদের দেশে পোস্টাল সিস্টেম একরকম, এক এক দেশে পোস্টাল সিস্টেম এক এক রকম। এত কিছুকে অ্যাকচুয়ালি রিকনসাইল করা ইটস এ রিয়েল চ্যালেঞ্জ। পোস্টাল ব্যালটটাকে আমরা এক্সপাট্রিয়েট ভোটিংটাকে আমরা যে একটা ইনিশিয়েটিভ যে নিয়েছি ওইটাকে এটা সাকসেসফুলি করতে পারি, সেটা আপনারা একটু আমাদের সাথে সহযোগিতা করবেন। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে পোস্টাল ভোট পদ্ধতি নিয়ে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ হাইকমিশন। এতে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডক্টর মাহমুদ নাজমুল ইসলাম। সভায় হাইকমিশনের কনসুলার ও শ্রম উইংয়ের গত বছরের কার্যক্রম তুলে ধরে পোস্টাল ভোটের নিয়ম ও প্রক্রিয়া ব্যাখ্যা করেন শ্রম কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ। প্রবাসীদের সার্বিক সহায়তার আশ্বাস দিয়ে বৈধ করার প্রক্রিয়া কাজে লাগানোর আহ্বান জানান তিনি। এ সময় মালদ্বীপের আইন মেনে চলা, সঠিকভাবে পোস্টাল ভোট দেওয়া এবং ফ্রি ভিসার মালদ্বীপে না আসার বিষয়ে প্রবাসীদের সতর্ক করা হয়। সভায় মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা স্থাপনের দাবি জানান প্রবাসীরা। এই পোস্টাল ভোটের জিনিসটা আমরা সুন্দরভাবে করব। আমরা চেষ্টা করব যে কোনো ধরনের সমস্যা ছাড়া আমরা মালদ্বীপ থেকে আমাদের যে 12 তারিখে ইলেকশন আছে সেটা আমরা সুন্দরভাবে করার চেষ্টা করব। আপনি যেখানকার বিচার সেখানেই কাজ করতে হবে। তো সেই জন্য আমাদের অনুরোধ থাকবে, হয়তোবা তারা এতদিন কিছু করে নাই, কিন্তু একটা আইন তো আছে যে করে নাই, এখন যে করতে পারবে না সেরকম তো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জনগণের রায় নিয়ে তারেক রহমানের নেতৃত্বে এবার দেশ পরিচালনা করবে বিএনপি। সংযুক্ত আরব আমিরাতে এক মতবিনিময় সভায় এমন প্রত্যাশা ব্যক্ত করেন দলটির প্রবাসী নেতারা। বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকা আগামীর রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পূর্ণ সংহতি জানান তারা। সভায় প্রধান অতিথি ছিলেন শারজাহ বিএনপির সভাপতি করিমুল হক। মোহাম্মদ জাহিদ হোসেনের সভাপতিত্বে এবং শওকত আলী সাকিবের উপস্থাপনায় এতে আরও উপস্থিত ছিলেন আবুল বাশার, শহীদুল ইসলাম, মোস্তাক আহমেদ, হাবিব, মামুনুল হক সহ আরো অনেকে। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে কুয়েতে অনুষ্ঠিত হল বাংলাদেশ ইউথ ফেস্টিভ্যাল ও বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর ফাইনাল ম্যাচ। ম্যাচটিতে জিলি প্রবাসী ক্রিকেট ক্লাবকে 42 রানে হারিয়ে শিরোপা জেতে IIY স্পোর্টিং ক্লাব। এর আগে ক্লাবটি 10টি প্রবাসী ক্রিকেট দলকে পরাজিত করে ফাইনালে পৌঁছায়। এ সময় চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রতিরক্ষা অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রকিবুল করিম চৌধুরী, কাউন্সিলর মোহাম্মদ মনিরুজ্জামান, কাউন্সিলর SM সাইফুর রহমান, প্রথম সচিব মোহাম্মদ আতিকুল মামুন সহ অনেকে। ক্ষমতায় গেলে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন করবে বিএনপি, আর 5 বছরে রোপণ করবে 25 কোটি গাছ। রাজধানীতে খালেদা জিয়ার জন্য দোয়া ও মতবিনিময় সভায় নিজের এই পরিকল্পনার কথা জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
দেশকে বদলে দিতে অন্যকে দোষারোপ না করে সমস্যা সমাধানে মনোযোগী হতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে দোয়া ও মত বিনিময় সভা। আয়োজক ঢাকা ১৭ আসনে অবস্থিত অভিজাত এলাকার 4টি সোসাইটি ও 8টি ক্লাব। স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে এতে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশকে বদলে দিতে নিজের পরিকল্পনার কথা জানান তিনি। খাল খনন, বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষা ব্যবস্থা সংস্কার করার কথা বলেন তিনি। 5 বছরে আমরা 25 কোটি গাছ আমরা রোপণ করতে চাই, বছরে 4 থেকে 5 কোটি গাছ। ঢাকার চিরচেনা যানজট সমাধানে মনোরেলের সম্ভাবনা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। কিভাবে পাবলিক ট্রান্সপোর্টটাকে ডেভেলপ করা যায়, সেটি মোনোরেল হতে পারে। মেট্রো রেল কস্টলি, মেট্রো রেল থেকে লেস কস্টলি হচ্ছে মোনোরেল। বিশুদ্ধগারের রাজনীতি থেকে বেরিয়ে আসতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। আমাদের দেশের রাজনীতিতে সাধারণত রাজনীতিবিদ, আমরা যারা রাজনীতি করি, দাঁড়ালে আমাদের যে অপোনেন্ট সাধারণত তাদের সম্পর্কেই কথা হয়, সম্পর্কে তো কথা হয় না, তাদের বিরুদ্ধেই কথা বলা হয় সাধারণত। দিস ইজ দ্য রেগুলার প্র্যাকটিস বা নরমাল প্র্যাকটিস। আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা বোধহয় অনেক দিন হয়েছে, 50 বছরের উপরে বোধহয় এই প্র্যাকটিসটা হয়ে গেছে। এখন যদি একটু প্র্যাকটিসটা বদলাই, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ক্রীড়া সহ সব ক্ষেত্রে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশে পরিবর্তন আনা সম্ভব বলে মনে করেন তারেক রহমান। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ক্ষমতায় গেলে ফ্যামিলি ও কৃষি কার্ডের ব্যবস্থা করবে বিএনপি। করাইল বস্তিবাসীর জন্য গড়ে তোলা হবে বহুতল ভবন, নিশ্চিত করা হবে উন্নত শিক্ষা ও চিকিৎসা। পাশে থাকবে বস্তিবাসীর বিপদে আপদে, এসব কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকালে মহাখালীর করাইলে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে কথা বলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর মহাখালীর টিএনটি মাঠে দোয়া মাহফিলের আয়োজন করে করাইলবাসী। প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি প্রধানকে এক নজর দেখতে ছুটে আসেন বিপুল সংখ্যক মানুষ। এতে দোয়া মাহফিল রূপ নেয় সমাবেশে। করাইলবাসীর পক্ষে বক্তব্য দেন দুজন। তারেক রহমানের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সেই সঙ্গে করাইল বস্তির নানা সমস্যা সমাধানে বিএনপি প্রধানের হস্তক্ষেপ কামনা করেন। আপনি যদি আমাদের দিকে একটু নজর করেন তাহলে ইনশাআল্লাহ আমরা খুব ভালো থাকবো। তারেক রহমান স্যার পুনর্বাসনের ব্যবস্থা করে যেন আমাদের বারবার আগুনে ক্ষতিগ্রস্ত না হয়। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বস্তিবাসীর যাবতীয় সমস্যার সমাধান করা হবে। করাইল বস্তিবাসীর জন্য নির্মাণ করা হবে বহুতল ভবন, নিশ্চিত করা হবে উন্নত শিক্ষা ও চিকিৎসা সেবা। আপনারা যদি আমার পাশে থাকেন, আমরা যদি একসাথে ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ এই এলাকার সমস্যার সমাধানগুলো আমরা ধীরে ধীরে শেষ করে ফেলতে পারবো। বিএনপি চেয়ারম্যান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে নারীর সচ্ছলতার জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য নিশ্চিত করা হবে কৃষি কার্ড। মা বোনরা যাতে সচ্ছলভাবে চলতে পারেন, সেই সচ্ছলভাবে যাতে চলতে পারেন, আমরা মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই। আমাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা গ্রামে থাকেন, কেউ না কেউ কৃষি কার্যের সাথে জড়িত। আমরা এই কৃষকদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা সেই কৃষকদের জন্য কৃষক কার্ড নামে একটি কার্ড দিতে চাই। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারেক রহমান। তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও সঙ্গে ছিলেন। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আগামীর রাষ্ট্র গঠন, সংস্কার ভাবনা এবং পররাষ্ট্র নীতি নিয়ে বিদেশি কূটনৈতিক ও উন্নয়ন সহযোগীদের সমর্থন আদায়ে জোর তৎপরতা চালাচ্ছে বিএনপি। মঙ্গলবার দিনভর কূটনৈতিকদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন দলটির শীর্ষ নেতারা। মঙ্গলবার সকালে দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন 4 দেশের রাষ্ট্রদূত। বিকালে বিদেশি বিনিয়োগকারীদের সামনে বিএনপির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীর বাংলাদেশ কেমন হবে তা নিয়ে বিদেশি কূটনীতিকদের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করছে বিএনপি। মঙ্গলবার সকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এলে 31 দফার আলোকে এসব দেশের সাথে কিভাবে কাজ করবে বিএনপি তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যেভাবে বাংলাদেশের মানুষও আগ্রহ নিয়ে আছে, এক্সাইটেড হয়ে আছে যে তারা 17 বছর পরে ভোট দেওয়ার একটা সুযোগ পাবে, সেইভাবে আন্তর্জাতিক মহলেও এটা আগ্রহ আছে, এক্সাইটমেন্ট আছে যে বাংলাদেশ ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে মঙ্গলবার বিকালে গুলশানের একটি হোটেলে বিদেশি কূটনীতিক, বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিনিয়োগকারীদের সাথে মতবিনিময় সভা করে বিএনপি। সভায় দলটি জানায়, জনগণের ম্যান্ডেট পেলে বাংলাদেশ হবে বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান। 31 দফা এজেন্ডা কেবল রাষ্ট্র কি হবে তা নিয়ে নয়, এটি রাজনীতি কিভাবে অনুশীলন করা হবে তা নিয়েও। বাংলাদেশে শুধু নির্বাচনের জয়লাভের রাজনীতি যথেষ্ট নয়, তাই দেশের প্রয়োজনে রাষ্ট্র মেরামত ও মানুষের জীবনমান উন্নয়নে বৃহত্তর পরিকল্পনা করছেন তারেক রহমান। কোলাহল নয়, ভয় নয়, বিভেদ নয়, বরং একটি স্পষ্ট পরিকল্পনা, একটি সংস্কারকৃত রাষ্ট্র এবং এমন একটি ভবিষ্যৎ যেখানে প্রতিটি পরিবার মর্যাদার সাথে বসবাস করতে পারে, আর সেটি হোক আগামী নির্বাচনের প্রতিশ্রুতি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অর্থনৈতিক গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির মূল লক্ষ্য। আওয়ামী দুঃশাসনের সময় বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দিয়ে ব্যাংক থেকে শুরু করে সব জায়গায় ব্যাপক লুটতারাজ চালানো হয়, ফলে দেশে বৈদেশিক বিনিয়োগ ভয়াবহভাবে কমে যায়। বিএনপি সে অবস্থার পরিবর্তন আনতে চায়। অর্থনৈতিক গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ, তাই রাষ্ট্রকে বিনিয়োগের জন্য উপযোগী করতে পূর্ণ পরিকল্পনা হাতে নিয়েছেন তারেক রহমান। অনুষ্ঠানে অতিথিদের নানা প্রশ্নের উত্তর দেন বিএনপি নেতারা। এ সময় টেক ব্যাক বাংলাদেশ স্লোগানের আওতায় সংস্কার ও উন্নয়ন ভাবনা তুলে ধরে দলটি। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। মহিলা জামায়াতের কর্মীদের আটকে রাখার অভিযোগে রাজধানীর মিরপুরের 60 ফিট এলাকায় বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে জামায়াতের 16 নেতাকর্মী আহত হয় বলে জানিয়েছে দলটি। অন্যদিকে বিএনপির 3 জন আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের দায় একে অপরকে দিচ্ছে দল দুটি। বিস্তারিত প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর 2 দিন আগেই সংঘর্ষে জড়ালো বিএনপি ও জামায়াত। রাজধানীর মিরপুরের 60 ফিটে পীরের বাগ এলাকায় এ ঘটনা ঘটে। জামায়াতের পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় মহিলা জামায়াত কর্মীরা এলাকায় দাওয়াতি কাজের জন্য গেলে তাদেরকে হেনস্থা করা হয়। নিয়ে যাওয়া হয় বিএনপি নেতার বাসায়, পরে মহিলা জামায়াত কর্মীদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়। হঠাৎ করে কিছু লোকজন আইসা ওনাদের লাঠি সোটা নিয়ে আইসা এবার আঘাত করা শুরু করছে, মাথায় মারছে, কারো এইভাবে মারছে, ঘুষি টুসি মারাই ঘুষি মারছে। আর আমি একজনকে মারছে, ওনাকে মাথা ধরতে গেছি আর আমাকে ফালাই দিয়েছি রাস্তা ফালাই আমার নাক বাড়ে 2টা ঘুষি মারছে আর হাতের শোল্ডার টানাটানি করছে অনেক। এরপরে এরকম তারা আমাদের উপর হামলা করা শুরু করলো। আমাদের মহানগর সভাপতির উপর হামলা হয়েছে, আমাদের মিরপুর পূর্ব থানার যে সেক্রেটারি ওনার উপর হামলা হয়েছে। এই ঘটনার সূত্র ধরে ঘটনা গড়ায় মারামারি পর্যন্ত। এ সময় মসজিদে আশ্রয় নিলে তাদের আটক করা হয়। আহত হন 16 জন। আহতদের দেখতে হাসপাতালে যান সাবেক শিবির সভাপতি জাহিদুল ইসলাম। তো এই যে হামলার ঘটনাগুলো, এগুলো আসলে ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। যেহেতু জুলাই এবং আগস্টে আমাদের শত হাজার ভাই বোনেরা জীবন দিয়েছেন, তো জীবনের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ স্বপ্ন দেখছি। সেই বাংলাদেশে আবার যারা ফ্যাসিবাদী কায়দায় এই ধরনের আচরণ করবে, ছাত্র সমাজ এবং বাংলাদেশের যে নতুন যুব সমাজ, পাশাপাশি সকল মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। এদিকে স্থানীয় যুবদল নেতা মিলন জানান, নির্বাচনের পরিবেশ নষ্ট করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে জামায়াত। বিএনপির কয়েকজন আহত হওয়ার কথাও জানান তিনি। গলির ভিতরে ঢুকছি, এর মধ্যে ওর সাথে তর্কাতর্কি লেগে গেছে। একজন লাইগাই ওই আমার সাথে আরেকটা ছোট একটা ছেলে আলামিন নাম, ওরে বেধড়ক মারা শুরু করছে 50 থেকে 60 জন মিলে। ও যখন ঠেকাইতে গেছে তখন ওরেও মারে, ওরে হাতটা ভেঙে যায় আর এখান থেকে রক্ত বের হয়ে পড়তে শুরু করে। এই আসনে নির্বাচন করবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে লড়বেন বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা মহানগর যুবদলের নেতা শফিকুল ইসলাম খান মিল্টন। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আসন্ন নির্বাচনে জয়ী হলে কিভাবে দেশ পরিচালনা করবে জামায়াত, তার পরিকল্পনা তুলে ধরতে আয়োজিত পলিসি সামিটে তিনি কথা বলেন। জামায়াত আমির বলেন,
নারী শক্তিকে প্রাধান্য দিয়ে তরুণদের মেধা কাজে লাগাতে চায় তার দল। নির্বাচনে জয়ী হলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে জামায়াত ইসলামী তার পরিকল্পনা তুলে ধরতে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে পলিসি সামিটের আয়োজন করে দলটি। এই সামিটে কূটনৈতিক, রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, শিল্পোদ্যোক্তা, সুশীল সমাজ ও গণমাধ্যমের নীতি নির্ধারকরা আমন্ত্রিত ছিলেন। সামিটে প্যানেলিস্টদের আলোচনায় উঠে আসে জামায়াত ইসলামীর আগামী 5 বছরের কর্মপরিকল্পনা। would like to go for skill-based higher education, would like to introduce internship. স্বাস্থ্য ও শিক্ষা, কর্মসংস্থান নিয়ে একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরা হয় এই পলিসি সামিটে। এর মধ্যে জেলায় জেলায় থাকবে বিশেষায়িত হাসপাতাল, জেন্ডার ও বয়স ভেদে মিলবে বিনামূল্যে চিকিৎসা, উপজেলায় গ্রাজুয়েটদের জন্য ইউথ টেক ল্যাব স্থাপন ও জেলায় জব ইউথ ব্যাংক গঠন করে 5 বছরে 5 মিলিয়ন জব অ্যাক্সেস নিশ্চিত করতে চায় দলটি। সূচনা বক্তব্যে জামায়াত আমির বলেন, গণতান্ত্রিক রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা বাংলাদেশে এখনো বড় বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। We want to rebuild a new Bangladesh that stands on the pillars of pluralist democratic values on which our country was founded. My party believes that only through democracy and free, fair and transparent elections can we move forward as a prosperous country. অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, নারী শক্তিকে প্রাধান্য দিয়ে তরুণদের মেধা কাজে লাগাতে চায় জামায়াত ইসলামী। I am proud that women make up 43% of my party's membership. সামিটে জামায়াত নেতারা আরো বলেন, জামায়াত দেশকে এগিয়ে নিতে একতা, সততা ও যোগ্য নেতৃত্বে বিশ্বাসী। দেশ বিদেশে নানা প্রোপাগান্ডা রুখতে যুক্তির মাধ্যমে এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন তারা। With unity, honesty and complement leadership, competent leadership, we are confident that Bangladesh can move towards an economy rooted in justice, opportunity and shared prosperity. বাংলাদেশকে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে গড়ে তুলতে চায় জামায়াত ইসলামী বলেও জানানো হয় এই সামিটে। Protect the vulnerable. তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মন্ত্রী বানানোর আশ্বাস দিয়ে রাজনীতি থেকে সরাতে পারবে না বিএনপি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় মুগ্ধমঞ্চে আজাদী যাত্রার উদ্যোগে গণভোটে হ্যাঁ প্রচারণার অংশ নিয়ে বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আমাকে এরকম কেউ কেউ বলেছিলেন, আমি নাম বলতে চাই না, আপনাকে মন্ত্রী বানানো হবে, এমপি হওয়ার দরকার কি? মন্ত্রী বানাবার আশ্বাস দিয়ে আমি রাজনীতি বন্ধ করে দেবো কেন? এটা তো সৎকার দেওয়ার মতো হলো না, ভিক্ষা দেওয়ার মতো হলো। আপনাকে মন্ত্রী বানাচ্ছি, ভাই রাজনীতি ছেড়ে দেন। আমি বলেছি না, তা কেন, আমি রাজনীতি করব, এবং রাজনীতি মানেই যেহেতু এখন বর্তমানে নির্বাচন, অতএব নির্বাচন ছাড়বো না। জুলাই স্মৃতি জাদুঘর জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই করা সম্ভব হয়েছে, যা গোটা পৃথিবীর বুকে এক নজিরবিহীন দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকালে গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজ পরিদর্শন শেষে এমন কথা বলেন প্রধান উপদেষ্টা। 16 বছরের দুঃশাসন ও ছাত্র জনতার বিপ্লবের ইতিহাসে সংগৃহীত নির্দেশনা পর্যবেক্ষণ করে আবেগ আপ্লুত কণ্ঠে প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতে কোথাও যেন আর এমন জাদুঘর তৈরির প্রয়োজন না হয়। পৃথিবীতে বহু জাদুঘর আছে, বহু মিউজিয়াম আছে, তাদের সংস্কৃতির উপর আছে, তাদের রাজা রাস্তার কাহিনীর উপরে আছে, তাদের ইতিহাসের উপরে আছে। আমাদের মতো জাদুঘরের কোথাও নেই, এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর কোথাও হয়নি। শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচনের মাঠ ছাড়েন অনেকেই। বিভিন্ন জোটের আসন সমঝোতার অংশ হিসেবে এই কৌশল প্রার্থীদের। ঢাকার বিভিন্ন আসনে সরে দাঁড়িয়েছেন 1.5 ডজনের বেশি প্রার্থী। এছাড়া সারা দেশে প্রার্থিতা প্রত্যাহার করেছেন অনেকে। এবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর প্রতীক বরাদ্দ। আজ প্রতীক পাওয়ার পর বৃহস্পতিবার প্রচার শুরু করবেন প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে 12 ফেব্রুয়ারি। ভারত বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। ক্রিকেট ভক্তদের মনে চলছে মিশ্র প্রতিক্রিয়া। জাতীয় দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক বলছেন, কঠিন পথ পাড়ি দিয়ে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।
তাই বিশ্বকাপ বয়কটের পক্ষে নন তিনি। তবে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলছেন, যতই চাপ তৈরি করা হোক না কেন ভারতে গিয়ে খেলবে না বাংলাদেশ। ঠিক কি ঘটতে যাচ্ছে দেশের ক্রিকেটে? আইসিসি চাপে শেষ পর্যন্ত ভারত গিয়ে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, নাকি এবারের বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিবে বিসিবি? দফায় দফায় বৈঠকের পরও এখন কোনো সুরা হয়নি এ বিষয়ে। ভারতীয় মিডিয়ার ভুয়া খবরে খেই হারিয়ে ফেলেছেন বাংলাদেশের দর্শকরাও। ভারত বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ করা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে নিউজ 24-কে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিকেট ভক্তরা। অনেকেই বলেছেন ক্রিকেটের স্বার্থ দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত বিসিবির। ভারতে যাওয়া উচিত না, কারণ যেহেতু আমাদের ভারতের সাথে একটা ঝামেলা। ইন্ডিয়ার যে কারণগুলো দেখতেছি, আমার ব্যক্তিগত মতামতে বাংলাদেশের বিশ্বকাপটা না খেলাই দরকার। ভারতের মাটিতে নয়, শ্রীলঙ্কার মাটিতে খেললে আমার কাছে ভালো মনে হয়। আমার কথা হচ্ছে অবশ্যই যাওয়া উচিত। আমার মনে হয় যে পরিস্থিতি ইন্ডিয়া করছে সেটা যাওয়া উচিত না। আমার মনে হয় যাওয়া উচিত। জাতীয় দলের সাবেক স্পিনার ও বাংলাদেশের প্রথম বিশ্বকাপ দলের সদস্য মোহাম্মদ রফিক জানান যে ত্যাগ ও পরিশ্রমের মধ্য দিয়ে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ, তা হেলায় নষ্ট করা উচিত নয়। মনে করি যে এই বিশ্বকাপটা সামনে খেলা, তা মনে করি ইনশাল্লাহ একটা ভালো একটা ডিসিশন আসবে, বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপ খেলতে হবে। অন্যদিকে ভারত গিয়ে বিশ্বকাপ খেলার ব্যাপারে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আইসিসি কে দিয়ে যতই চাপ সৃষ্টি করা হোক না কেন ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে চাপ সৃষ্টি করে, ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। বিশ্বকাপ শুরু 7 ফেব্রুয়ারি, তবে অনানুষ্ঠানিকভাবে হলেও বিসিবির বেশ কয়েকজন পরিচালক ধরেই নিয়েছেন এবারে আসলে খেলা হচ্ছে না বাংলাদেশে। শুভদেবনাথ, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।